সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। অবশেষে বাংলাদেশের হচ্ছে আরাকান। মিয়ানমারের কলকাঠি কি চীনের হাতে? একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে সংঘাত। মিয়ানমারের দীর্ঘস্থায়ী বেহযুদ্ধের গতি প্রকৃতি এক নাটকীয় মোড় নিয়েছে, যেখানে সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পরিবর্তে আলোচনার টেবিলে নির্ধারিত হচ্ছে বিভিন্ন অঞ্চলের ভবিষ্যৎ। তবে এই পরিবর্তনের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বেইজিংয়ের নীরব কিন্তু শক্তিশালী প্রভাব। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলে জান্তাবিরোধী লড়াই থেকে অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মির TNL-এর সরে দাঁড়ানোর ঘটনাটি এই সমীকরণকে আরও স্পষ্ট করে তুলেছে। একের পর এক অঞ্চল জয়ের পরেও তাদের এই আকস্মিক পিছু হটা জন্ম দিয়েছে এক বড় প্রশ্নের। মিয়ানমারের ভবিষ্যৎ কি এখন যুদ্ধক্ষেত্রে নয়, বরং চীনের ইচ্ছায় নির্ধারিত হতে চলেছে? 4.5 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর জান্তা সরকারের সঙ্গে TNL-এর এই যুদ্ধবিরতি চুক্তি অনেককেই অবাক করেছে। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চীনের ক্রমাগত চাপ। গত 27 ও 28 অক্টোবর চীনের কুনমিংয়ে মিয়ানমারে নিযুক্ত চীনা বিশেষ দূত দিং জিজুনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে এক শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ফলস্বরূপ TNL-এ শুধু যুদ্ধবিরতিতে সম্মত হওয়াই নয়, তারা তাদের নিয়ন্ত্রণে থাকা মান্দালে ও শান রাজ্যের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহর ও অঞ্চল জান্তা সরকারের হাতে ফিরিয়ে দিতেও রাজি হয়েছে। এর বিনিময়ে জান্তা সরকার TNL-এর অবশিষ্ট ঘাঁটিগুলোতে বিমান হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। এই যুদ্ধবিরোধীর প্রভাব শুধু TNL-এর মধ্যেই সীমাবদ্ধ নেই। এর ফলে থমকে গেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত জোটের অপর দুই সদস্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি MNDAA এবং কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির অগ্রযাত্রাও। এই তিনটি গোষ্ঠীরই নিয়ন্ত্রিত এলাকাগুলো চীনের ইউনান প্রদেশের সীমান্ত সংলগ্ন। বেইজিং তার সীমান্তে কোনো অস্থিতিশীলতা দেখতে চায় না এবং নিজেদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্গত প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক পর্যবেক্ষক দ্য ইরাবতীকে জানিয়েছেন, চীনের কাছে তাদের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে, যার ফলে উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করা হয়েছে। তবে মিয়ানমারের উত্তরাঞ্চলে যখন চীনের হস্তক্ষেপে শান্তির একটি ভঙ্গুর পরিবেশ তৈরি হচ্ছে, তখন দেশটির পশ্চিমাঞ্চল, বিশেষ করে রাখাইন রাজ্যের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে আরাকান আর্মি ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে এবং তাদের বিষয়ে চীনের অবস্থান অনেকটাই নমনীয়। এর মূল কারণ নিহিত রয়েছে রাখাইন রাজ্যের ভূ অর্থনৈতিক গুরুত্বের মধ্যে। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত রাখাইনের কিয়াওফিউ শহরে রয়েছে চীনের অর্থায়নে নির্মিত গভীর সমুদ্রবন্দর এবং তেল ও গ্যাস পাইপলাইন টার্মিনাল। এই প্রকল্পগুলো চীনের ইউনান প্রদেশকে সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে, যা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কারণে আরাকান আর্মির ওপর TNL-এর মতো কঠোর চাপ প্রয়োগ করা থেকে বিরত থাকছে চীন। চীনের এই অদৃশ্য সমর্থন আরাকান আর্মিকে আরও বেপরোয়া করে তুলেছে বলে মনে করা হচ্ছে। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে সহ বহু গুরুত্বপূর্ণ শহর এখন তাদের দখলে। সম্প্রতি বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার থেকে 7 জন জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করার মতো ঘটনাও ঘটিয়েছে তারা। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক অপহৃত জেলেদের ছবিসহ একটি প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, জেলেরা বাংলাদেশের জলসীমা অতিক্রম করায় তাদের আটক করা হয়েছে। শুধু তাই নয়, আরাকান আর্মি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও এক গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গে আঁতাত করেছে এবং তাদের অস্ত্র ও ড্রোন সরবরাহ করছে। আরাকান আর্মির পক্ষ থেকে এক সতর্ক বার্তায় বলা হয়েছে, রোহিঙ্গা গোষ্ঠীগুলোর প্রতি বাংলাদেশের এই সমর্থন অব্যাহত থাকলে তা কেবল সীমান্তেই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে মিয়ানমারের পরিস্থিতি এখন এক জটিল বহুমাত্রিক রূপ
নিয়েছে। একদিকে চীনের চাপে উত্তরাঞ্চলের বিদ্রোহ দমন হচ্ছে, অন্যদিকে তাদেরই অর্থনৈতিক স্বার্থে পশ্চিমাঞ্চলে আরেকটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী অপ্রতিরোধ্য হয়ে উঠছে। এই দ্বিমুখী নীতি স্পষ্ট করে দিচ্ছে যে মিয়ানমারের নতুন মানচিত্র আঁকা হচ্ছে বেইজিংয়ের পরিকল্পনাতেই, যেখানে দেশটির সার্বভৌমত্বের চেয়ে চীনের স্বার্থই বড় হয়ে দেখা দিয়েছে। নিজেদের বহরকে শক্তিশালী করতে বাহিনীটি 46টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং 6টি অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে। এই পরিকল্পনায় প্রাচ্যের দেশ চীনের প্রযুক্তি এবং পাশ্চাত্যের দেশ ইতালির প্রযুক্তির এক দারুণ সমন্বয় ঘটানো হচ্ছে। কিন্তু আধুনিক আকাশ যুদ্ধে শুধুমাত্র দ্রুতগতির যুদ্ধবিমান কিংবা বিধ্বংসী হেলিকপ্টারই শেষ কথা নয়। শত্রু কখন, কোথা থেকে এবং কিভাবে আঘাত হানতে পারে সেই তথ্য আগে থেকে পাওয়াটাই জয়ের মূল চাবিকাঠি। আর এই কাজটি করে থাকে আকাশের চোখ হিসেবে পরিচিত বিশেষ এক ধরনের বিমান। এই বিশেষায়িত প্রযুক্তিটি পরিচিত অ্যাওয়াক্স নামে, যার পূর্ণ রূপ হল এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। সহজ ভাষায় বলতে গেলে এটি একটি উড়ন্ত রাডার স্টেশন এবং কমান্ড সেন্টার। সাধারণ বিমানের কাঠামোতে অত্যন্ত শক্তিশালী এবং দূরপাল্লার রাডার স্থাপন করে এই সিস্টেম তৈরি করা হয়। এর মূল কাজ হল শত শত কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের বিমান, ড্রোন কিংবা মিসাইলের অবস্থান শনাক্ত করা এবং একই সাথে নিজেদের যুদ্ধবিমানগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে লক্ষ্যবস্তুতে পরিচালনা করা। আধুনিক আকাশযুদ্ধের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই অ্যাওয়াক্স, যা ছাড়া একটি দেশের বিমান বাহিনী অনেকটা চোখ বাঁধা যোদ্ধার মতোই। এই অভাব পূরণের লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এখন সক্রিয়ভাবে কাজ করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য বর্তমানে দুটি সম্ভাব্য সিস্টেমকে ঘিরে চলছে মূল আলোচনা। এর একটি হল চীনের তৈরি শক্তিশালী KJ-500 অ্যাওয়াক্স। তৃতীয় প্রজন্মের এই এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমটি বর্তমানে চীনের নিজস্ব বিমান বাহিনী অর্থাৎ পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স ব্যবহার করছে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল 360 ডিগ্রি রাডার কাভারেজ, যা চারপাশের আকাশ সীমায় কোনো ব্লাইন্ড স্পট বা ফাঁক রাখে না। এছাড়াও এতে রয়েছে অ্যাডভান্সড ইলেকট্রনিক কাউন্টার মেজার্স, যা শত্রুর রাডার জ্যামিং প্রতিহত করতে সক্ষম, এবং একটি রোবাস্ট কমিউনিকেশন সুইট, যা প্রতিকূল পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে। অপরদিকে দ্বিতীয় বিকল্প হিসেবে সুইডেনের তৈরি সাব এরিয়াই সিস্টেমটির নামও জোরালোভাবে সামনে আসছে। এই সিস্টেমটি এরই মধ্যে দক্ষিণ এশিয়ার এক সাম্প্রতিক সংঘাতে নিজের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে। গত এপ্রিলে ভারতের সঙ্গে পাকিস্তানের 4 দিনব্যাপী আকাশ সংঘাতে পাকিস্তান বিমান বাহিনী এই সাদ এরিয়াই সিস্টেম ব্যবহার করে অভাবনীয় সাফল্য পায়। নির্ভরযোগ্য সূত্রমতে পাকিস্তান তাদের সীমান্তে এই অ্যাওয়াক্স মোতায়েন করার মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপ নিখুঁতভাবে ট্র্যাক করতে সক্ষম হয়েছিল। ভারতের কোনো যুদ্ধবিমান বা মিসাইল সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেই ইসলামাবাদ আগাম সংকেত পেয়ে যাচ্ছিল, যা তাদের দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সাহায্য করে। এর ফলেই তুলনামূলকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও পাকিস্তান কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল। এখন বাংলাদেশের সামনে সিদ্ধান্ত নেবার পালা। একদিকে রয়েছে চীনের পরীক্ষিত ও অত্যাধুনিক KJ-500, যা একটি পরাশক্তির ব্যবহৃত প্রযুক্তি। অন্যদিকে রয়েছে সুইডেনের সাব এরিয়াই, যা আঞ্চলিক প্রেক্ষাপটে নিজের কার্যকারিতা দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। দেশের ভূরাজনৈতিক অবস্থান এবং প্রতিরক্ষা সহ সামঞ্জস্য রেখে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন কোন দেশের প্রযুক্তির ওপর আস্থা রাখবে সেটি এখন দেখার বিষয়। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, একটি বিষয় স্পষ্ট, এই প্রযুক্তি বাংলাদেশ বিমান বাহিনীকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি কেবল দেশের আকাশ প্রতিরক্ষায় শক্তিশালী করবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের সক্ষমতার জানান দেবে। এই একটি সংযোজনই হতে পারে আগামীর বাংলাদেশের জন্য প্রকৃত গেম চেঞ্জার। সুপ্রিয় বন্ধুগণ, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না, যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।